বুঝতে পারছি স্যার। এই যে দেখো, এটা 9 রেতে বলা আছে, সামন্স গিভেন টু দ্য প্লেন্টিফ ফর সার্ভিস। এই যে দেখো, এই যে দেখো, রুল 9-এর অধীনে যে সিস্টেম গুলো আছে, এটার বাইরে এক্সট্রা করে তোমার সমন চাইলে আমাদের প্লেন্টিফ নিজে গিয়েও সার্ভ করে আসতে পারে। আর সে যখন সার্ভ করবে সমনটা, তখন আমাদের ওই যে একজন সার্ভিস অফিসার, তার উপরে যেসব রুল গুলা বর্তায়, আমাদের প্লেন্টিফের উপরেও একই রকম রুল বর্তাবে। বুঝছো? না বুঝলে বলো, যে স্যার বুঝতেছি না। বুঝতে পারছি স্যার। বুঝছো না? ওকে, এখন আমরা যেহেতু রিপিট করলাম আগের জিনিসগুলা, তোমরা অনেকে ছিল না এই জন্য, এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে, এই যে দেখো, প্রশ্ন হচ্ছে যদি একাধিক ডিপেন্ডেন্ট থাকে, মনে করো একটা মামলাতে 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 5 জন বিবাদী, সমনের কপি 5 জনের এগেনস্টেই দেয়া লাগবে। বোঝা গেল? 5 জনের জি স্যার। কাছেই কিন্তু সমনের কপি পৌঁছে দিতে হবে। এমন না যে একজনের কাছে পৌঁছাই দিছো আর বাকি সবার কাছে পৌঁছানো লাগবে না, জিনিসটা এমন না। যদি 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়, মামলাতে যদি 5 জনের নাম থাকে, 5 জনের কাছে সমনের কপি পৌঁছাইতে হবে। এখন প্রশ্ন হলো, যখন সমন পাঠানো হয়, তখন সমনের সাথে কি দেয়া হয়? দ্যাট ইজ মাই স্যার কোয়েশ্চেন। প্লেন্টের কপি। তার কপি দিতে হয় একটা করে। কিসের কপি দিতে হয়? স্যার প্লেন্টের মামলার কপি। তার আর্জির কপি। আরজির কপি। এখন আমার প্রশ্ন হলো, আরজিটা মনে করো এত বড়, এত বড় যে ওটার কপি তুমি বানাইতে পারবা না, তখন কি করবা? স্যার ওইটার জন্য বলা আছে স্যার, কি বলা ওইটার আছে? জন্য দিতে হয়, ওই যে কনসাইজ স্টেটমেন্ট দিতে হয় স্যার। হ্যাঁ, সংক্ষিপ্ত বক্তব্য দিতে হয় একটা। জি স্যার। মানে তুমি চাইলে আরজির সামারি কপিও দিতে আকারে। পারো, অথবা, হ্যাঁ, অথবা একটা সংক্ষিপ্ত বক্তব্য তার কাছে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? সহজ লাগে না কঠিন লাগে? মনে আছে তো সব দেখি স্যার তোমাদের? আপনি যখন পড়ান তখন তো স্যার সহজই লাগে, কিন্তু নিজে যখন একা একা পড়তে যাই তখন স্যার অনেক কিছু গুলায়া যায়। অনেক কিছু গুলাই গেলে সাথে সাথে আমাকে নক দিয়ে দিবা, যে স্যার এই জিনিসটা বুঝতেছি না। আমি তো রিপ্লাই করি, একদম সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, যে এটা না বুঝলে এটা আমি ভয়েস নোট পাঠাই দিই। বুঝছো? আচ্ছা, আচ্ছা, একে বলো অর ইজ এজেন্ট। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওই যে টেন্ডার করার যে ব্যাপারটা বললাম বা সার্ভিস করার যে ব্যাপারটা বললাম, এই জিনিসটা কাকে দেয়া হবে? সবার আগে কার নাম মাথায় আসে? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টের কাছে যদি পসিবল হয়, সরাসরি ডিপেন্ডেন্টকেই দিতে হবে। মানে অ্যাজ ফার এজ, মানে প্র্যাকটিকেবল, তোমার ডিপেন্ডেন্টের কাছেই পৌঁছাইতে হবে। তুমি টেন্ডারের মাধ্যমে করতে পারো, অথবা তোমার হচ্ছে কি বলে, ডেলিভারির মাধ্যমে করতে পারো, বা ডিপেন্ডেন্টকে দেয়া লাগবে। এখন প্রশ্ন হলো, ডিপেন্ডেন্ট নাই, ডিপেন্ডেন্ট ওই যে জুরিসডিকশন কোর্টের ওখানে বাস করে না, বা ডিপেন্ডেন্টের একজন এজেন্ট বাস করে। মনে করো একটা কোম্পানির এগেনস্টে মামলা হয়েছে, কোম্পানির এগেনস্টে মামলা হয়েছে, এখন কোম্পানির যে জেনারেল ম্যানেজার, ওই লোক তোমার হচ্ছে, ওই লোকের বসত বাড়ি মনে করো, সে বাস করে হচ্ছে আমাদের ওই ওই এরিয়ার ভিতরেই, মামলা যেখানে হয়েছে ওখানেই। তো তুমি চাইলে জেনারেল ম্যানেজারের ঠিকানাতেও পাঠিয়ে দিতে পারো, তুমি কোম্পানির ঠিকানাও পাঠাইতে পারো, অথবা জেনারেল ম্যানেজার ঠিকানাতেও পাঠাইতে পারো। কারণ কি? কারণ হচ্ছে সেও তো এখানে অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে, তাই না? বুঝছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো তার মানে প্রথমত ডিপেন্ডেন্টের এগেনস্টে পাঠাবা, যদি ডিপেন্ডেন্ট না থাকে তাহলে ডিপেন্ডেন্টের কোনো এজেন্টের কাছে পাঠাইতে পারো। আচ্ছা, এটা তো সহজ জিনিস। এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমার অর্ডার 15। এটা থেকে প্রশ্ন হবে পরীক্ষাতে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। যদি মনে করো ডিপেন্ডেন্ট নাই, ডিপেন্ডেন্টও নাই, এবং তার কোনো এজেন্টও নাই, তখন তুমি কি করতে পারবা? তখন যেটা করতে পারবা, অ্যাডাল্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ দ্য ডিপেন্ডেন্ট হু ইজ রিসাইডিং উইথ হিম। তাহলে ব্যাপার হচ্ছে, মনে করো কোনো ডিপেন্ডেন্টের এগেইনস্টে তুমি একটা মামলা করছো, সে ডিপেন্ডেন্টও সেখানে বাস করতেছে না, তার কোনো এজেন্টও নেই সেখানে। মনে করো জয়ও নেই, জয়ের কোনো এজেন্টও নাই। এখন জয়ের বাড়ির কোনো অ্যাডাল্ট মেম্বারের কাছে তোমার সামনের কপি পাঠানো যেতে পারে, তার হাতে দিয়ে আসলে ধরা হবে প্রপারলি সার্ভ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে শব্দ যেটা, সেটা হচ্ছে অ্যাডাল্ট মেম্বার। অ্যাডাল্ট মানে কি?
কত বছর? স্যার তাকে অন্তত 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়স হইতে হবে। এখন অ্যাডাল্ট এখানে মেল নাকি ফিমেল? স্যার বথ এখানে যে কেউ হতে পারে। মেল নাকি ফিমেল? স্যার বথ এখানে যে কেউ হতে পারে। যে কেউ হতে পারে, কিন্তু এই জিনিসটা কিন্তু এতদিন পর্যন্ত, এই যে কিছুদিন আগ পর্যন্ত ছিল অ্যাডাল্ট মেল মেম্বার। জানো কিনা জানি না এটা। স্যার আমরাও তো এটাই শুনছিলাম স্যার, যে বাড়ির হচ্ছে যে বয়স্ক পুরুষ থাকে বা হচ্ছে বুঝদার পুরুষ থাকে তার কাছে দিতে হয়। হ্যাঁ, বাট এটা অ্যামেন্ড করে দিছে এখন। এখন শুধুমাত্র অ্যাডাল্ট মেম্বার, মহিলাদের হাতেও তুমি দিতে পারবা সমান। এটার পেছনে যুক্তি আছে। যুক্তিটা একটু বোঝো। যুক্তিটা হচ্ছে, তো 1909 সালে যখন আইনটা বানানো হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, মহিলাদের তো তোমার হচ্ছে এত অ্যাক্সেস ছিল না সোসাইটিতে। 1909 সালের কথা চিন্তা করো, তোমার দাদির কথা চিন্তা করো একটু। তোমার দাদি যখন ছোট ছিল বা সে যখন ফ্যামিলিতে আসছে, তোমার দাদার ফ্যামিলিতে আসছে, তখন যদি কোনো একটা সার্ভিস আসতো, সার্ভার আসতো, তোমার দাদি নিত নাকি তোমার বাড়ির কোনো পুরুষ মেম্বার সে নিত? দাদাকেই বলতো। দাদাকেই বলতো। তখন তো মহিলারা এত, তোমার আমাদের সোসাইটিতে মহিলা তো এত প্রোগ্রেসিভ ছিল না সে সময়, তাই না? তো এই জিনিসটা একটা ডিসক্রিমিনেশন ছিল এক সময়। তো জি স্যার, এখন তো এই জিনিসটা তখনই চেঞ্জ স্যার হচ্ছে সমাজে আস্তে। অনেক শান্তি ছিল। এইসব কথাবার্তা বলা যাবে না, এসব কথাবার্তা বলা যাবে না। সমাজে শান্তি ছিল না। এখানে মেয়েদের সংখ্যা কতজন জানো? তুমি আইডিয়া আছে তোমার? 1 2 3 স্যার 4 5 6 6 1 2, তোমার 2 জন ছেলে, খালি তোমাদের তো পিটাই মেরে দেবে 2 জন সবাই মিলে। স্যার সায়েম ভাই এদের সবার জন্য একাই 100। ওকে, আমরা এইসব ডিসক্রিমিনেটরি কথাবার্তা না বলি, শোনো। সবাই সমান। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার, এখন তুমি মেয়েদের হাতেও কপি দিয়ে আসতে পারবে যদি অ্যাডাল্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাড়ির যদি কোনো সার্ভেন্ট থাকে। সার্ভেন্ট তো বোঝো, সার্ভেন্ট মানে কি? চাকর। তোমার বাড়িতে কাজ করে সে, সার্ভেন্টের হাতে দিলে কিন্তু তোমার সেটা প্রপারলি সার্ভিস হবে না। বুঝছো? সার্ভেন্টের হাতে দিলে হবে না। বাড়ির সে মেম্বার হইতে হবে, ফ্যামিলি মেম্বার হতে হবে সে আগে। বোঝা গেল? কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, এই পর্যন্ত নেই। ওকে, এতদূর নাই। এখন তাহলে জিনিসটা একটু বোঝো, ক্রোনোলজি গুলো বোঝো। সবার আগে যদি ডিপেন্ডেন্ট থাকে, ডিপেন্ডেন্টের কাছে তুমি দিবা। ডিপেন্ডেন্ট নাই, ডিপেন্ডেন্টের এজেন্টের কাছে দিতে পারবা। এজেন্টও নাই, ডিপেন্ডেন্টও নাই, বাড়ির মেল মেম্বার অথবা ফিমেল মেম্বার কারো কাছে তুমি দিতে পারবা। টোটাল কয়টা স্টেপ? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের এজেন্ট অথবা ফ্যামিলি মেম্বার, টোটাল 3টা স্টেপ চলে গেছে। বুঝা গেল? কয়টা স্টেপ? 3টা স্টেপ চলে গেছে। এক মিনিট দাঁড়াও তোমরা একটু, হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। তো এখন 16 নম্বর যে রুলটা, এটা যেটা বলতেছে সেটা হচ্ছে, হোয়ার দ্য সার্ভিং অফিসার ডেলিভার্স অথবা টেন্ডার্স এ কপি অফ এ সামন টু দ্য ডিফেন্ডেন্ট পার্সোনালি। দেখো প্রথম কথা কি, তাকে পার্সোনালি দিতে পারবা তুমি, অথবা তার এজেন্টের কাছে দিতে পারবা, অথবা মনে করো পার্সোনালি সে যদি তাকে না পাও তুমি, তাহলে তার এজেন্টের কাছে দিবা। তার এজেন্টকেও যদি তুমি না পাও, তাহলে তার ফ্যামিলি মেম্বারের কাছে দিবা অন বিহাফ অফ হিম। তখন সেই আমাদের ডেলিভারি ম্যান যেটা করবে সেটা হলো, হি শ্যাল রিকোয়ার দ্য সিগনেচার অফ দ্য পার্সন টু হুম দ্য কপি ইজ সো ডেলিভার্ড অর টেন্ডার্ড অ্যান্ড অ্যাকনলেজমেন্ট অফ সার্ভিস এনডোর্সড অন দ্য অরিজিনাল সমন। তাহলে ব্যাপার একটু বোঝো। ব্যাপার হচ্ছে, সমন একটা অরিজিনাল নিয়ে যাবে এবং তার সাথে একটা কপি নিয়ে যাবে। কপিটা দেয়া হবে, অরিজিনালের পিছনে একটা সিগনেচার নেবে। এখন সিগনেচারটা কে কে করতে পারে? যে ডেলিভারি নেবে সে করবে, প্রথম কথা। যদি তুমি হচ্ছে ডিফেন্ডেন্টকে পাও, ডিফেন্ডেন্টের কাছ থেকে সিগনেচার আনবা। ডিফেন্ডেন্টকে পাও নাই, তোমার কে আছে?
তার এজেন্ট আছে, এজেন্টের কাছ থেকে সিগনেচার আনবা। এজেন্টকেও পাও নাই, ফ্যামিলি মেম্বার আছে যে কোনো একজন ব্যক্তি, তার কাছ থেকে তুমি সিগনেচার আনবা। এখন ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে কিসের উপর সিগনেচার দেবে? অরিজিনালের উপরে সিগনেচার দেবে, এটা মাথায় রাখতে হবে। কিসের উপর দেবে বলতো? অরিজিনাল কপির উপর। এইটার সাথে এই যে এই কাজগুলা কি করতেছে? যে সমন ডেলিভারি করতেছে। এখন তোমাদের আমি আগে একটা জিনিস বলছিলাম, সেটা হলো আমাদের যে প্লেইনটিফ আছে সে নিজেও চাইলে তোমার কি করতে পারে? সমন ডেলিভারি করে আসতে পারে না? ওই যে একটু আগে পড়লাম আমরা, ওই প্লেইনটিফও যদি তোমার সমন ডেলিভারি করতে যায়, তখন প্লেইনটিফেরও সেম একই দায়িত্ব হবে। সে তোমার হচ্ছে অরিজিনালের উপরে একটা সিগনেচার নিয়ে আসবে। এই সিগনেচারটাকে বলে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে আমি সমন গ্রহণ করছি। কারণ এটা পরবর্তীতে তোমার হচ্ছে কোর্টে এভিডেন্স হিসেবে দেখানো যাবে যে সমন সে আসলেই গ্রহণ করছে। এখন এই কাজের সাথে তোমার রেলিভেন্ট যে রুল, সেটা হচ্ছে 16 সাথে 18 মিলাই করতে হবে আমাদের। 18 যেটা বলতেছে সেটা হচ্ছে, দেখো, দ্য সার্ভিং অফিসার শ্যাল, তখন কি করবে? ওই সার্ভিসিং অফিসার ইন অল কেসেস ইন হুইচ দ্য সামন্স হ্যাজ বিন সার্ভড আন্ডার রুল 6 এন্ডোর্স অর অ্যানেক্স অর কজ টু বি এন্ডোর্স অর অ্যানেক্সড on or to the original summons a return stating the time when the time and the manner in which the summons was served and the name of the address of the person identifying the person and witnessing the delivery of tender of the summons। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো যখন আমাদের সার্ভিং অফিসার গেল তোমার বাড়িতে, সমন দিল তোমার কাছে, তুমি সিগনেচার করে দিলা কিসের উপরে? অরিজিনালের উপর। এখন সার্ভিসিং অফিসারের একটা কাজ থাকবে এরপরে, সেটা হচ্ছে সে তোমার হচ্ছে একটা সিগনেচার দেবে ওই অরিজিনালের উপরেই। সিগনেচার দেবে এবং সিগনেচার দেওয়ার সময় তোমার সে লিখে দেবে যে কয়টার সময় তোমার সার্ভিস করছে, কত তারিখে সার্ভিস করছে, এবং যদি ওইখানে তোমার কোনো আইডেন্টিফায়ার থাকে, আইডেন্টিফায়ার মানে কাউকে জিজ্ঞেস করছে, যে অমুক জনকে জিজ্ঞেস করছে ভাই ওর বাড়িটা কোন জায়গায়, তখন ওই আইডেন্টিফায়ারের নামটা ওখানে লিখে দেবে। এবং তোমার হচ্ছে কি ম্যানারে সার্ভ করছে, ম্যানারে মানে তোমার হচ্ছে সে অ্যাকসেপ্ট করছে কিনা বা অ্যাকসেপ্ট করতে রিফিউজ করছে কিনা, এইসব স্টেটমেন্টও তোমার ওইটার ভিতরে লেখা হবে। তাহলে ব্যাপার হচ্ছে এখানে দায়িত্ব দুইজনের। প্রথম কথা, সার্ভিসিং অফিসারের কিছু দায়িত্ব আছে, আর তার সাথে তোমার হচ্ছে যে অ্যাকসেপ্ট করতেছে তারও কিছু দায়িত্ব আছে। যে অ্যাকসেপ্ট করতেছে সে একটা সিগনেচার দিয়ে দেবে, আর সার্ভিং অফিসার তোমার সিগনেচার দেবে এবং ওখানে কি কি ঘটনা ঘটছিল ওইটার একটা স্টেটমেন্ট দেবে। বুঝছো? এবং এটা কোথায় করা হবে? অরিজিনালের উপরে লেখা হবে, অরিজিনালের পিছনের দিকে। বুঝছো? স্যার ওইটা কি হচ্ছে মেইনলি অন কাইন্ড অফ একটা রিপোর্ট লিখে দিবে ওনারা জারিকারক? রিপোর্ট, হ্যাঁ, জারিকারক একটা রিপোর্ট লিখে দেবে এবং ওটা ওই রিপোর্ট সহ সে বেসিক্যালি তোমার কোর্টে গিয়ে সাবমিট করবে। ও কিন্তু কোর্টে আবার অরিজিনাল কপিটা ফেরত দেবে। বুঝছো? কারণ কি? অরিজিনালের উপরে সিগনেচার নিয়ে আসছে যেহেতু। এটাকে আবার ডাকের মাধ্যমে ফেরত পাঠাবে যদি অন্য কোনো জায়গার হয়, দূরে কোথাও হয়, সেই ক্ষেত্রে হ্যাঁ, রিপোর্ট করার পরে ওই কপিটা হচ্ছে আবার ডাকে ফেরত পাঠায় দেয় ওনারা। হ্যাঁ, ডাকে ফেরত দিতেও পারে, অথবা যদি তুমি পার্সোনালি গিয়ে, যদি মানুষে গিয়ে সার্ভ করে, সে তো নিজেই নিয়ে যেতে পারে। কোর্ট অফিসার যদি আসে তোমার বাড়িতে, সে তো আবার কোর্টে ফেরত যাবে, সে আবার ডাকে কেন ফেরত দেবে? না স্যার, একটা মানে এক এক জেলার মামলা তো অন্য অন্য জেলায় হয় না, সেক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে করতে পারে, কারণ ডাকে গেলে দ্রুত যাবে জিনিসটা। হ্যাঁ, আমি আগেকার দিনে ওইটাই আগেকার দিনে যেটা ছিল, ডাকে গেলে দ্রুত যাইত, বাট মানুষ তো দেরি হতো পৌঁছাইতে, তাই না? বাট এখন তো তোমার ডাকের থেকে মানুষই দ্রুত যাইতে পারে। সো হি ক্যান টেক এনি অপশন। মনে করো বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা, ডাকে আসতে 3 দিন লাগবে, বাট তোমার আসতে হয়তো 6 ঘন্টা লাগবে। বুঝছো? জি স্যার। সো হি ক্যান টেক ইদার অপশন, যে কোনো একটা অপশন নিতে পারছে। আচ্ছা, তো 16 সাথে আমরা মিলাই পড়লাম হচ্ছে তোমার 18। এবার 17 নম্বরটা আর 19 নম্বরটা মিলাই পড়লে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট পড়ার মতো, তারপরে যেগুলো ওগুলা নিজে নিজে পড়ে নিতে পারবা তোমরা, ওগুলা সহজ। আচ্ছা, 17 নম্বর কি বলতেছে দেখি। 17 নম্বর বলতেছে ডিফেন্ডেন্ট অথবা তার এজেন্ট অথবা যার কাছে তুমি হচ্ছে সমন সার্ভ করতে গেছো, তারা হচ্ছে সাইনটা করতে, অ্যাকনলেজ করতে রিফিউজ করছে। ব্যাপারটা বোঝো। যদি সিগনেচার করে দেয় তখন তোমার একরকম দায়িত্ব, 18 নম্বর রুলের আন্ডারে দায়িত্ব। আর যদি সিগনেচার না করে তখন আবার আর একরকম দায়িত্ব। সে সিগনেচার করতেছে না, তখন কি হবে দেখো। সে ইদার সিগনেচার করলো না, অথবা তাকে তুমি তাকে খুঁজে পাইলা না, অথবা ক্যান নট বি ফাইন্ড ডিপেন্ডেন্ট অর দেয়ার ইজ নো এজেন্ট এম্পাওয়ার্ড টু অ্যাকসেপ্ট, মানে তার কোনো আতাপাতা নাই, তার কোনো লোকজন নাই, তুমি কাউকে খুঁজে পাইলা না। প্রথম কথা, তাকে তুমি খুঁজে পাইছো, তাদের ডিফেন্ডেন্টকে খুঁজে পাইছো, ডিফেন্ডেন্ট রিফিউজ করছে, তার এজেন্টকে খুঁজে পাইছো, রিফিউজ করছে, অথবা তার বাড়ির কোনো লোকজনকে খুঁজে পাইছো, সে রিফিউজ করছে। এই তিনজনের সবাই রিফিউজ করছে সাইন করতে। অথবা তোমার
তাদেরকে কাউকেই তুমি খুঁজেই পাও নাই যে আসলে তারা কোথায় থাকে কি করে, নেই, এনিওয়ান, কেউ নাই সেখানে তা অ্যাকসেপ্ট করানোর মতো। তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সার্ভিং অফিসারের কাজ হবে তোমার shall fix a copy of the summons on the outer door or some other conspicuous uh, uh, part of the house in which the defendant originally resides or carries on business or personally works for gain। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তখন সে তার বাড়ির সামনে ওইটা লটকাই দিতে পারে, দরজার মধ্যে অথবা বাড়ির লটকাইতে চুলায়া। মেইন ডোরের সামনে লটকাই দিতে পারে। যদি মেইন ডোরের সামনে না করে, সে চাইলে বাড়ির কোনো দেয়ালে চিপকাই দিতে পারে, অথবা তোমার হচ্ছে আমাদের ডিফেন্ডেন্ট যেখানে কাজ করে, মনে করো সে একটা অফিসে চাকরি করে, সে অফিসের সামনে গিয়ে চিপকাই দিতে পারে, অথবা সে মনে করো কোন এক জায়গায় বাস করতেছে, সাপোজ তার কাছে মনে হচ্ছে যে এই জায়গায় সে বাস করতেছে, কোনো একটা বাড়ির মেইন বা বাড়ির বাইরে গিয়ে কোনো জায়গায় থাকে, সেখানেও কি চিপকাই দিতে পারে। বুঝছো? আচ্ছা, and shall then return the original to the court from which it was issued with a report endorsed thereon। আচ্ছা দেখো, তখন সে অরিজিনালটা ফেরত দেবে কোর্টের কাছে, এবং তার সাথে তোমার ওই রিপোর্ট লিখে দেবে একটা, যে কোন ঘটনার আন্ডারে সে এই কাজটা করছে। সে ওখানে লিখবে যে আমি অমুকজনকে খুঁজছিলাম, তাকে পাই নাই, খুঁজে পাওয়ার পরে তোমার তার যে বাড়িটা, ওই বাড়িতে অমুক জায়গায় গিয়ে আমি হচ্ছে অ্যানেক্স করে দিছি, বা সেখানে আমি হচ্ছে এটা ইনসার্ট করে দিছি, এবং সেখানে যদি কোনো ব্যক্তি তাকে দেখে থাকে যে আমি অমুক ব্যক্তিকে দেখছিলাম যে সে আমাকে তোমার হচ্ছে এখানে এটা চিপকাইতে দেখছে, তার নামটাও সেখানে ইনপুট করে দিতে হবে। বুঝছো এবার ব্যাপারটা? বুঝছো? আর এটা কি হচ্ছে যদি ডিফেন্ডেন্ট বা তার এজেন্ট বা তার বাড়ির কোনো মেম্বার নিতে রিফিউজ করে সেই ক্ষেত্রে, নাকি তাদেরকে খুঁজে না পাওয়া যায়? এখানে দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে তারা সার্ভিসে অ্যানেক্স করতে, মানে সিগনেচার দিতে রিফিউজ করছে, মানে তারা অ্যাকসেপ্ট করতেছে না। যে কেউ একজন ডিপেন্ডেন্টকে খুঁজছো পাও নাই, অথবা ডিপেন্ডেন্টকে খুঁজছো পাইছো, সে অ্যাকসেপ্ট করতে রাজি না। দুই নম্বর কথা, সে যদি অ্যাকসেপ্ট করতেছে না, তুমি তার এজেন্ট খুঁজবা, তার এজেন্টও অ্যাকসেপ্ট করতে রাজি না। তারপর তুমি খুঁজবা তার বাড়ির কোনো কোনো অ্যাডাল্ট মেম্বার, তারাও কেউ অ্যাকসেপ্ট করতে রাজি না। এটা একটা সিচুয়েশন। এরকম যদি ঘটনা ঘটে, তখন ওই প্রসেসে যাইতে পারে, সে তোমার বাড়ির সামনে চিপকা দিতে পারে, অথবা বাড়ির কোনো আশেপাশে চিপকা দিতে পারে, অথবা তার অফিস যেখানে সেখানে চিপকা দিতে পারে। আচ্ছা, একটা ঘটনা। দুই নম্বর ঘটনা যেটা, সেটা হচ্ছে সে কাউকে খুঁজেই পায় নাই। তো বেসিক্যালি তুমি যদি খুঁজে না পাও কাউকে, একটা সিচুয়েশন, তখন তো প্রসেস এটাই। আর একটা হচ্ছে তুমি খুঁজে পাইছো বাট তারা অ্যাকসেপ্ট করতেছে না, জিনিসটা এন্ডোর্স করতেছে না, তখনও তুমি এই প্রসেসে আগাবা। বুঝছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো কি প্রসেসে আগাবা? তুমি চিপকাই দিবা, চিপকাই দেওয়ার পর অরিজিনাল যে কপি, ওইটার উপরে তুমি নিজে সাইন করবা, তারপর ওখানে লিখে দিবা যে কোন সিচুয়েশনে তুমি এই কাজটা করছো, এবং তোমার যদি কোনো আইডেন্টিফায়ার থাকে, বা তার বাড়ি যদি কেউ খুঁজে দিয়ে দেয়, বা কাউকে তুমি দেখে থাকলে তার নামটা ওখানে দিয়ে দিবে, কারণ সে পরবর্তীতে এভিডেন্স হিসেবে কোর্টে আসতে পারে। আচ্ছা, এখন এটার সাথে তুমি যেটা করবে সেটা হচ্ছে 19 নম্বর সেকশনটি রুলটা ইম্পর্টেন্ট। দেখো, এখন যদি তোমার 17 নম্বর রুলের আন্ডারে কেউ সার্ভ করে থাকে, একটু জিনিসটা বোঝো, যদি 17 নম্বর রুলের আন্ডারে সার্ভ করে থাকে, তার মানে কি 17 নম্বর রুলের আন্ডারে কিন্তু তোমার কোনো সিগনেচার পাওয়া যায় নাই, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। সিগনেচার কিন্তু পাওয়া যায় নাই, তো সিগনেচার পাওয়া গেলে তো জিনিসটা খুব সহজ, প্রুফ হিসেবে ওইটাই দেখানো যাবে যে তাকে প্রপারলি সার্ভ করা হয়েছে। কিন্তু যখন সিগনেচারটা পাওয়া যাচ্ছে না, তখন আমাদের যে সার্ভিং অফিসার, তাকে আবার কোর্ট এক্সামাইন করতে পারে। কিভাবে এক্সামাইন করতে পারে দেখো তো? মানে এক্সামাইন করতে মানে তাকে আবার জিজ্ঞাসাবাদ করবে যে আপনি কিভাবে সার্ভ করছেন বলেন একটু। দেখো, where the summon is returned under rule 17, the court shall, if the return under the rule has been verified by the affidavit of the serving officer, and may, if it has not been verified। আচ্ছা দেখো, ব্যাপারটা এখানে দুইটা সিচুয়েশন আছে। প্রথম সিচুয়েশনটা হলো এরকম, যে 17 নম্বর রুলের আন্ডারে যেভাবে তোমার সার্ভ করা দরকার ওইভাবে সার্ভ করে আসছে, এবং ওইখানে লিখে দিছে যে আমি তাকে পাই নাই, বা সে রিফিউজ করছে, তাই আমি এই কাজটা করছি। এখন এইটার সাথে আমাদের সার্ভিং অফিসার যেটা করতে পারে সেটা হলো সে একটা অ্যাফিডেভিট দিতে পারে। অ্যাফিডেভিট দিলে মানে কি বলতো? অ্যাফিডেভিট দেওয়া মানে হচ্ছে সে ওখানে সত্য ঘটনাটা বলবে যে আমি অমুক জন, আমার নাম অমুক, আমি ধর্ম অমুক, আমার নাম অমুক, আমি এখানে সার্ভিং অফিসার হিসেবে কাজ করি, আমি এই কাজটা করছিলাম ওই দিন ওই জায়গাতে গিয়ে, আমি হচ্ছে তাকে সার্ভ করতে গেছি, তাকে পাই নাই, এবং যেহেতু পাই নাই আমি এখানে কি করছি, আমি এন্ডোর্স করে দিছি নিজে নিজে, এবং তার বাড়ির সামনে সেখানে চিপকাই দিছি। সে একটা অ্যাফিডেভিট দিতে পারে। এখন অ্যাফিডেভিট দেওয়া মানে কি? অ্যাফিডেভিট দেওয়া মানে তুমি বেসিক্যালি কোর্টের সামনে একটা সত্য ঘটনা বলতেছো অন ওথ। অন ওথ মানে কি? তুমি বেসিক্যালি বলতেছো যে আমি এটা সত্য বলে দাবি করতেছি। এখন কোর্টের সামনে তুমি যদি কোনো কিছু সত্য বলে দাবি করো অন এফিডেভিট, তখন তোমার বিরুদ্ধে আবার
মামলা করা যাবে পরবর্তীতে, বা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। কারণ মিথ্যা বলা কিন্তু অপরাধ না, বাট তুমি এফিডেভিটের উপরে যদি মিথ্যা বলো সেটা একটা অপরাধ। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এরকম যে আমাদের সার্ভিং অফিসার সে প্রথম কথা যেটা করতে পারে সেটা হলো, তো তার দায়িত্ব তো তোমার ওইটাতে রিটার্নিং এর উপরে সাইন টাইন করে দেয়া। সে চাইলে তার সাথে একটা এফিডেভিট দিয়ে দিতে পারে। প্রথম কথা, সে যদি এফিডেভিট দেয় তাহলে কোর্ট তাকে আর এক্সামাইন করতেও পারে, নাও করতে পারে, কারণ এই এফিডেভিটটাই তো প্রমাণ। আচ্ছা, এখন প্রশ্ন, এখন দ্বিতীয় সিচুয়েশন, সে শুধুমাত্র সাইন করছে, রিটার্ন করছে এবং বলছে যে এখানে আমাকে অমুকজন দেখছিল, বাট কোনো এফিডেভিট এক্সট্রা দেয় নাই। তখন কোর্ট অবশ্যই অবশ্যই আমাদের সার্ভিং অফিসারকে এক্সামাইন করবে বা তাকে জিজ্ঞাসাবাদ করবে যে আপনি কিভাবে দিছিলেন, কি করছিলেন এবং কিভাবে আপনাকে ওখানে পাওয়া গেছিল। তো এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, সার্ভিং অফিসার 17 আন্ডারে যদি রিটার্ন দেয়, আই মিন ফেরত দিতে হয়, কি বলে, সে কাউকে পায় নাই অথবা তোমার হচ্ছে ইয়ে না করে সে বাড়ির সামনে চিপকাই দিয়ে আসছে, তার দায়িত্ব হচ্ছে সে অ্যাফিডেভিট সহ তোমার রিটার্ন দিতে পারে অথবা অ্যাফিডেভিট ছাড়া রিটার্ন দিতে পারে। যদি অ্যাফিডেভিট সহ দেয় তাহলে কোর্ট তাকে কোয়েশ্চেন করতেও পারে, নাও পারে। আর অ্যাফিডেভিট ছাড়া যদি দেয় তাহলে অবশ্যই অবশ্যই কোর্ট তাকে জিজ্ঞাসাবাদ। বুঝছো? জি স্যার। ওকে, তো এতটুকু, এর বাইরে আসলে নাই। আমি তোমাদের একটা নোট দিয়ে দিই, 19 পর্যন্ত একটা নোটটা তোমরা একটু ভালো করে দেখো, তাহলে তোমার হচ্ছে এতদূর পর্যন্ত বুঝতে পারবা। আর কালকে আমরা বাংলা নোট দিয়েন। বুঝি নাই। তার সম্মানের উপর একটা বাংলা নোট দিয়েন। হ্যাঁ, বাংলা নোট দেবো সমনের উপরে। তারপরে তোমার বাকি যে রুল গুলো আছে ওইগুলোর উপরে আমি নোট দিয়ে দিলে আমরা সমনটা মোটামুটি কভার করে ফেলছি। আর আমাদের আসলে এইভাবে পড়া লাগবে না, এর বাইরে লাগে না পরীক্ষাতে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তো আজকের মতো এখানেই থাক। 9:30 বেজে গেছে, আমি তোমাদের হচ্ছে নোটটা বানাই দিই। ইয়ের কি বলে, সরি, তোমাদের খাতাগুলো দেখে ফেলি যে দুইজন আমাকে পাঠাইছো, দেখে আমি একটা রিপোর্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর তোমাদের নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আজকে